ক্লাস 8-এর ছাত্ররা, তোমাদের আবার স্বাগত। অনেকদিন মধ্যে ক্লাসে এলাম তোমাদের। দেখো, থার্ড টার্ম আমরা শুরু করব সপ্তম অধ্যায় দিয়ে, যেটা সম্বন্ধে তোমাদের এর আগে একটা যে ভিডিও করেছিলাম সেখানে কিন্তু আমি এই অধ্যায়ের যাবতীয় প্রশ্ন, যত ধরনের প্রশ্ন হয় 16-17টা প্রশ্ন আমি আলোচনা করেছিলাম এবং লিখেও দিয়েছিলাম তোমাদেরকে। তো তোমরা অবশ্যই ওটা আরেকবার দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। শুধু প্রশ্ন আলোচনা নয়, পুরো চ্যাপ্টারটাকে একটা সামারাইজ করার চেষ্টা করেছিলাম। এবার আমি তার ঠিক পর থেকে শুরু করব, তাহলে তোমরা ওটা অবশ্যই দেখে এই ভিডিওটা শুরু করবে। তো আমাদের অধ্যায়টার নাম হচ্ছে ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ এবং বিবর্তন, অর্থাৎ জাতীয় আন্দোলন কোন ধারায় প্রভাবিত হয়েছিল, তার আদর্শটা কী ছিল, কোন একটা নির্দিষ্ট আদর্শের অনুসারী ছিল, সেটা আমরা দেখব। আর কি দেখব, তার কীভাবে বিবর্তন ঘটেছে, মানে ক্রম পরিবর্তন, তাকেই তো বিবর্তন বলা হয়। তাহলে আমরা সেই জিনিসগুলো এই অধ্যায়ের মধ্যে দিয়ে আমরা এগুলোকে আজকে দেখব। প্রথমে যখন আমরা প্রথম যে প্রশ্নটা বা প্রথম যে টপিকটা, সেটা হচ্ছে গান্ধীজির যে সত্যাগ্রহ, অহিংস সত্যাগ্রহ আদর্শ, তার যে মূল ভাবনাটা কী ছিল, তাই তো। গান্ধীজির কর্মপন্থা মানে অহিংস, এবং আমরা একটা শব্দ পেয়েছি যে সত্যাগ্রহ। তা প্রথমেই বলে দিই সত্যাগ্রহ কথাটার অর্থ কী। তো অনেকে আস্তে আস্তে লিখে নিতে পারো যদি মনে করো। সত্যাগ্রহ কথার অর্থ হল অহিংস পদ্ধতিতে সত্যের পথ অবলম্বন করে আত্মপক্ষ কষ্টের মাধ্যমে প্রতিপক্ষের হৃদয় জয় করা, এটাকেই সত্যাগ্রহ বলা। আবার বলছে কি হচ্ছে অহিংস পদ্ধতি। গান্ধীজির সমস্ত পদ্ধতি আগাগোড়া অহিংস। অহিংস পদ্ধতিতে সত্যের পথ ধরে, মানে কোনো অবস্থাতেই সত্য থেকে বিচ্যুত হব না, তাই সত্যের পথ ধরে আত্মপক্ষ কষ্ট। এখন দেখো, এটা মানে কি আত্মকষ্ট, মানে সেখানে গান্ধীজি নিজেকে কষ্ট দিচ্ছেন কিভাবে। তোমরা নিশ্চয়ই জানো, গান্ধীজি তার আন্দোলনে একটা হাতিয়ার ছিল অনশন। ক্ষেত্র বিশেষে তিনি অনশনের যে বিষয়টা, তিনি যেটাকে প্রয়োগ করতেন, দক্ষিণ আফ্রিকাতে করেছিলেন, এখানেও করলেন। সেই জন্য এটাকে বলা হচ্ছে আত্মপক্ষ, আত্মকষ্টের মাধ্যমে প্রতিপক্ষে, অর্থাৎ এখানে প্রতিপক্ষকে ব্রিটিশরা, তাদের হৃদয় জয় করে। একটা অদ্ভুত আদর্শ ধারণা এই গান্ধীজি এনেছিলেন ভারতীয় রাজনীতিতে। এবং গান্ধীজি বলতেন হিংসা কারা করে, অস্ত্রশস্ত্র প্রয়োগ করে যারা দুর্বল, শক্তিশালী লোকরা কিন্তু অহিংসের পথে চলে। এখানে খেয়াল রাখবে, এই সত্যাগ্রহটা ছিল গান্ধীজির একটা নৈতিক হাতিয়ার, একটা অস্ত্র, উইপন্স, কিন্তু এটা মরাল, যার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স বা যার কোনো অস্তিত্ব নেই, তাই তো। তাহলে এই হচ্ছে সাধারণভাবে যদি বলি সত্যাগ্রহের আদর্শ। এবার দেখো, আমরা দেখব এই যে সত্যাগ্রহের যে আদর্শটা গান্ধীজি, তার উৎসটা করতে হঠাৎ করে গান্ধীজির মধ্যে কেন এই ধারণা এলো, তাহলে কিছু কারণ আমাদের খুঁজতে হবে। সেই কারণগুলো যখন আমরা খুঁজবো, দেখবো প্রথমে রয়েছে তার পারিবারিক প্রভাব, মানে তার পরিবার একটা বৈষ্ণব ধর্মের ধর্মাবলম্বী বা অনুরাগী। ফলে বাল্যকাল থেকেই তিনি এই সত্য এবং অহিংসা এই আদর্শে তিনি বিশ্বাসী ছিলেন, ঠিক। এর বাইরে কি দেখব, গুজরাটে, তোমরা হয়তো জানো যে গুজরাটে জৈন ধর্মের একটা প্রভাব রয়েছে, ঠিক। এবং সেই জৈন ধর্মের মূল নীতি তো অহিংসা, এবং তারা কঠোরভাবে এই অহিংস নীতিটাকে পালন করে বা মেনে চলে। তাহলে এই যে গুজরাটে যে জৈন ধর্মের প্রভাব ছিল, সেটা তার উপর পড়েছিল। এর বাইরে বিশেষ করে বই লেখক, যার অবদান বোধহয় সব থেকে বেশি আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি, সেই জন রাস্কিন, লেখক জন রাস্কিনের আনটু দ্য লাস্ট এটা, এবং টলস্টয় দ্য কিংডম অফ গড, এই যে দুটো বই, এই দুটো বই গান্ধীর জীবনে আমূল পরিবর্তন ঘটায় এবং এই অহিংস পদ্ধতি দ্বারা প্রতি তিনি অনেক বেশি আকৃষ্ট হয়। এবং তার মধ্যে এই সত্যাগ্রহের যে ধারণাটা, যেটা এসেছিল নিজস্ব ধারণা, সেটা কিন্তু এই বইগুলোর প্রভাব থেকে এসেছিল।
তাহলে আমরা কি দেখলাম, সত্যাগ্রহ যে গান্ধীজির মধ্যে এসেছিল, সে আদর্শ, তার উৎসটা কি বুঝলাম। তার আগে আমরা কি দেখলাম, সত্যাগ্রহ কথাটা যে অর্থ কি। ঠিক, এবার যদি আমরা তার ব্যাখ্যাতে যাই, ব্যাখ্যা কি দেখব, তোমরা এটা মনে রাখবে যে গান্ধীজির কাছে সত্যাগ্রহ হচ্ছে একটা আত্মার শক্তি। আত্মার শক্তি কেন বলছি, এটা তার মনের জোর, হাতিয়ার, তো আগেই বললাম। এবং তোমরা জাতীয়তাবাদী আন্দোলনের ধারায় একটা দেখেছো যে নিষ্ক্রিয় প্রতিরোধ, প্যাসিভ রেজিস্ট্যান্স। তো এই নিষ্ক্রিয় প্রতিরোধটা কিন্তু গান্ধীজি পছন্দ করেন, কারণ তিনি বলছেন ওটা দুর্বলের অস্ত্র, কারণ তার মধ্যেও কিছু মাত্রায় হিংসার স্থান রয়েছে। ফলে তিনি একেবারেই এই পথে বিশ্বাসী নন। তাহলে তিনি কি চাইছেন, আত্মসংযম আর নৈতিক বল যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি কি করবে, সমস্ত তোমার অত্যাচার, বাধা, সমস্ত কিছু সহ্য করতে পারবে। শুধু তাই নয়, আরও যেটা অদ্ভুত, অত্যাচারীর মঙ্গল কামনা করতে পারবে, সেটা আমরা ভাবতেও পারি না। যিনি অত্যাচারী তারও মঙ্গল কামনা করে। আমরা দেখেছি এর আগে সশস্ত্র আন্দোলনের ধারা, সেখানে যারা অত্যাচারী ছিল তাদের উপর একটা দেখেছি পাল্টা প্রতিশোধ নেবার একটা চেষ্টা, এবং যেটা খুব স্বাভাবিক প্রবৃত্তি বলে মনে হয়। কিন্তু গান্ধীর ধারণা ছিল ঠিক উল্টো। তিনি বলছেন আমার যদি আত্মসংযম থাকে, নৈতিক বল থাকে, তাহলে আমি সমস্ত অত্যাচার সহ্য করতে পারবো। শুধু তাই নয়, অত্যাচারীরও মঙ্গল কামনা করতে পারবো। বুঝতে পারছো কতটা উচ্চ মার্গের ধারণা। এর বাইরে আমরা দেখব এই সত্যাগ্রহী আদর্শের প্রয়োগ, কোথায় প্রয়োগটা করছেন। এটা তোমরা অনেকেই হয়তো জেনে গেছো যে প্রথম তিনি এটা দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ শাসকদের বিরুদ্ধে করেছিলেন। কারণ জানো তোমরা, দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় এই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ লড়াই ছিল, এবং যার জন্য দীর্ঘ প্রায় 27 বছর নেলসন ম্যান্ডেলা জেলে কাটিয়েছিলেন। ফলে এই যে ব্যাপারটা, শ্বেতাঙ্গ মানে বর্ণ বিদ্বেষ, তো তার বিরুদ্ধে গান্ধীজি লড়াই করেছিলেন, এবং এই অহিংস সত্যাগ্রহ আদর্শটা কিন্তু তিনি প্রথম দক্ষিণ আফ্রিকাতেই প্রয়োগ করেছিলেন এবং সফল হয়েছিলেন। মাথায় রাখবেন, সেই সফলতাই তাকে ভারতের মাটিতে এই ব্রিটিশদের বিরুদ্ধে সেই অস্ত্রটা প্রয়োগ করতে অনুপ্রাণিত করেছিল। এবং তিনি এটা জেনে রাখবে যে আহমেদাবাদের, আমরা পরে পড়ব, তো আহমেদাবাদের যে মিল যে শ্রমিকদের যে ধর্মঘটে, সেক্ষেত্রে তিনি কিন্তু তার এই অহিংস নীতিটা প্রথম ভারতের মাটিতে প্রয়োগ করেছিলেন। এবং এই আন্দোলনের অভিজ্ঞতার মাধ্যমেই তিনি কিন্তু ভারতীয় মুক্তি সংগ্রামে একদম নেতৃত্ব বা শীর্ষস্থানে পৌঁছেছিলেন। ঠিক, তাহলে দেখো আমরা প্রথম প্রশ্নটা মোটামুটি একটু আলোচনা করলাম সংক্ষিপ্ত আকারে, যে সত্যাগ্রহ কথা অর্থ কী, গান্ধীজি সত্যাগ্রহের যে আদর্শ সেটা উৎসটা করতে গেল, আর কি দেখলাম থার্ড পয়েন্ট, সত্যাগ্রহের ব্যাখ্যাটা কি এটা, আর সবার শেষে দেখলাম এই সত্যাগ্রহ আদর্শের প্রয়োগ তিনি কি করে ঘটালেন। এই আমরা এতদিন দেখলাম। আশা করি তোমরা প্রথম প্রশ্নটা বুঝতে পেরেছ। এবার আমি যেটা পরে প্রশ্ন আলোচনা করব, যে স্বরাজ সম্বন্ধে গান্ধীজির ভাবনা বা মতামত কী ছিল, এটা আমরা এখন। এখানে দেখো 1909-তে গান্ধীজি হিন্দ স্বরাজ নামক যে তার গ্রন্থ, সেই গ্রন্থেই তিনি প্রথম স্বরাজ সম্বন্ধে তার যে ভাবনা সেটাকে তিনি প্রকাশ করেছেন। এবং আমরা দেখব যে স্বরাজ সম্বন্ধে গান্ধীজির যে ভাবনা ছিল সেটা অন্যান্য অনেকের ভাবনা থেকে একেবারেই আলাদা। এবং এখানে মাথায় রাখবে, স্বরাজ্যের বলতে তার কাছে একটা অর্থ অবশ্যই ছিল কি, স্বাধীনতা। কোন ধরনের স্বাধীনতা? রাজনৈতিক স্বাধীনতা। কিন্তু আমরা দেখব স্বরাজ সম্বন্ধে গান্ধীর যে আদর্শ ছিল তার থেকে। দেখো, এই যে স্বরাজ কথাটা গান্ধীজির কাছে কিন্তু অনেক বেশি অর্থবহ, অনেকটা বৃহত্তর এবং মহত্তর অর্থে এটা ব্যবহার হচ্ছে। এটা ওয়াইড অ্যাঙ্গেল যাকে আমরা বলি। কেন? এবং সেই লক্ষ্যে যদি উপনীত হয়ে যায়, একটা মহৎ লক্ষ্যে, বৃহৎ লক্ষ্যে, তার একটা অন্যতম উপায় বা মাধ্যম হচ্ছে এই স্বরাজ। এবং তার কাছে স্বরাজ হচ্ছে আত্মার স্বাধীনতা। ঠিক, এবং তোমরা খেয়াল করো, উপনিষদে এই স্বরাজ সম্বন্ধে যে কথাটা বলা হয়েছে, গান্ধীজিও
ঠিক সেই আদর্শই গ্রহণ করেছে। সেখানে কি বলছে, তিনি নিজেকে শাসন করার পক্ষপাতী। এখানে স্বরাজ মানে তিনি বলছেন তিনি নিজেকে শাসন করার পক্ষপাতী, ঠিক। এবং তোমরা জানবে যে রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক অর্থনৈতিক স্বাধীনতা সব কিছুই কিন্তু পরস্পরের সাথে যুক্ত। ফলে শুধু রাজনৈতিক স্বাধীনতা চাওয়ার মধ্যে দিয়ে সব কিছু শেষ হয়ে যায়। মানে আমাদের কাছে স্বাধীনতার অর্থ মানে শুধু কি ভারত থেকে ব্রিটিশদের বিতাড়ন করা, কিন্তু এটাই কি শেষ লক্ষ্য? তাহলেই কি গান্ধীজি মনে করছেন তাহলেই কি সব স্বাধীনতা পাওয়া হয়ে যাবে? না, কারণ মানসিক একটা ব্যাপার রয়ে গেছে। কারণ ব্রিটিশ হয়তো আমরা শোষণ বা অত্যাচারের হাত থেকে রক্ষা পাবো, কিন্তু ব্রিটিশ সুলভ যে আচরণ, ব্রিটিশ সুলভ যে আদব কায়দা, এতদিনে একটা দীর্ঘদিনের যে প্রভাব, সেটা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেল। তাহলে গান্ধীজি বলছেন সেই প্রভাব থেকেও বেরিয়ে আসতে হবে। তাই বলছেন এক কথায় আত্মার মুক্তি। সর্বরকমের শোষণ অত্যাচার, আগে ব্রিটিশদের দ্বারা শোষিত হতো মানুষ, এখন নিজেদের লোকেদের দ্বারা শোষিত হবে। তাহলে এই স্বাধীনতা তার কাছে অর্থহীন, ঠিক। ফলে শুধু ঔপনিবেশিক শাসনকে তিনি সরানোর কথা বলছেন না, তাহলে সেই ঔপনিবেশিক শাসনের হাত ধরে যে সমস্ত বিষয়গুলি সমাজে গড়ে উঠেছে সেগুলি সমাজ থেকে মুক্ত করার কথা বলছে। সেখান থেকে তিনি স্বাধীনতা পেয়েছে, খুব গুরুত্বপূর্ণ। যেমন যদি বাস্তবে ভাবি, আজও হয়তো অনেক কিছু আমরা সেই লিগাসি বহন করে চলেছি, সেই ধারা, সেই ঐতিহ্য আমরা বহন করে চলেছি। অনেক কিছু আমাদের যেগুলো আগে ছিল না, ব্রিটিশ শাসনের দীর্ঘদিন, কম তো নয়, এতদিনের শাসনে কিন্তু অবশ্যই আমাদের মধ্যে প্রভাবটা পড়েছে। এবং গান্ধীজি বারবার স্বাধীনতা বলতে কিন্তু সার্বিক স্বাধীনতার কথা বলছে, শুধুমাত্র একটা রাজনৈতিক স্বাধীনতার কথা বলছেন না। ক্লিয়ার বোঝা গেল? তো এটা আমরা কি দেখলাম, গান্ধীজি স্বরাজ আদর্শের ব্যাখ্যাটা। এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি বলতে পারবো তার স্বরাজ আদর্শের কর্মসূচি। কর্মসূচি কি? দেখো, তিনি যে কর্মসূচির কথাগুলো বলেছিলেন সেগুলো শিক্ষিত মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণীতে কিন্তু খুব একটা পছন্দ হয়নি। কেন? সুতো কাটা, এই চরকায় সুতো কাটা, মীরার ভজন, তারপরে কি হচ্ছে মীরার ভজন, এগুলো শোনা, কৃষক শ্রমিক এদের দুঃখ দুর্দশার সাথে নিজেদের একত্র করে তোলা, তারপরে ওই যে বললাম মোটা খাদির কাপড় পরা, মানে এই যে বিভিন্ন বিষয় যেগুলো বলছে সেগুলোর সাথে গ্রামীণ মানুষ, গ্রামীণ ভারতের মানুষ কিন্তু নিজেদের একাত্মতা খুঁজে পেয়েছিলেন। হয়তো শহুরে শিক্ষিত মধ্যবিত্তদের সেটা পছন্দসই ছিল না, সেই জন্য তারা গান্ধীজির সমালোচনা করেছিলেন। কিন্তু গান্ধীজির কাছে শুধু ঔপনিবেশিক সরকার বা ব্রিটিশ সরকার নয়, তাহলে কি পুরো পাশ্চাত্যের যে আদর্শভিত্তিক যে শিল্প সমাজ, তোমাদের প্রসঙ্গে একটা কথা বলি, তোমরা জানো 9 উঠে আরো ভালো করে পড়বে যে শিল্প বিপ্লব ঘটে গেছে, এবং শিল্প বিপ্লবের ফলে এক লহমায় মানব সমাজ জীবনে একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে। সব কিছু যন্ত্র নির্ভর সভ্যতার একটা জন্ম দিয়েছে। ফলে এটাকেই গান্ধীজি বলছেন আধুনিক পাশ্চাত্য আদর্শভিত্তিক শিল্প সমাজ। সমাজটাই গড়ে উঠেছে শিল্প নির্ভর। তাহলে গান্ধীজি তার বিরোধিতা করছে এবং এটাই সাধারণ মানুষের শত্রু। তোমরা ভাবতে পারো এ নিয়ে বিতর্ক আছে, কিন্তু তিনি দেখিয়ে দিচ্ছেন যে, কারণ তোমরা এরপরে পড়বে জানবে এই শিল্প বিপ্লব তার যে প্রভাব, তাহলে তোমরা শিল্প বিপ্লব এবং তার ফলে যে গড়ে ওঠা আধুনিক যে শিল্প সমাজ সেটা সম্বন্ধে যেটা আমি বললাম, গান্ধী চাইছেন তার থেকে বেরিয়ে আসতে। কারণ হয়তো তোমরা ভাবতে পারো এটা মানে সভ্যতাকে পিছিয়ে নিয়ে যাওয়া বা এরকম কিছু, এবং পরবর্তীকালে এই নিয়ে গান্ধীজির সমালোচনা হয়েছিল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো গান্ধীও ঠিক। তো তার কাছে এটাই হচ্ছে সভ্যতার আধুনিক পাশ্চাত্য নির্ভর যে যন্ত্র নির্ভর সভ্যতাই তাকে শত্রু বলে মনে করতেন তিনি। এবং তিনি বলতেন যে শুধু ইংরেজ থেকে মুক্তি হল না, ইংরেজ থেকে ধার করা পোশাক, এক কথায় যদি সব কিছু বা সভ্যতাটাকে আমাকে ত্যাগ করতে হবে। শুধু স্বাধীনতা নয়, স্বয়ংভরতা, নিজের উপর নির্ভরশীলতা, এটা ছিল তার কাছে সমার্থক। তিনি একে একত্রিত করে এটাকেই তিনি স্বরাজ হিসাবে গ্রহণ করেছেন। ঠিক, তাহলে স্বরাজের আদর্শের কর্মসূচি এটা হচ্ছে।
তাহলে এইভাবে আমি পুরো যে আলোচনা করলাম, মোটামুটি আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে স্বরাজ সম্বন্ধে গান্ধীজির আদর্শ বা ভাবনা কী ছিল। ঠিক, তাহলে আজকে এই দুটো প্রশ্ন রইল।